প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের মৌলিক গণিতে প্রাথমিক স্থিতি বিশ্লেষণ অধ্যায়ে সামগ্রিক বাজার ভারসাম্যের আ আরেকটি সমস্যার সমাধান করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ১৯ এর ৩ অর্থাৎ আমরা ১৯ নাম্বার ক্লাসটাকে ৩ ভাগে ভাগ করেছি। মূলত ক্লাসটি অর্থনীতি বিভাগের ১ম বর্ষ এবং প্রিলি মাস্টার্স শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আজকে আমরা আ ৩৪ নাম্বার সমস্যাটা সমাধান করতে যাচ্ছি। দেখি আমাদের এই প্রশ্নে কি দেয়া আছে QD1, QS1 মানে ১ম বাজারের চাহিদা সমীকরণ দেয়া আছে, যোগান সমীকরণ দেয়া আছে। তো ও যোগান সমীকরণে দেখো শুধুমাত্র P1 দেওয়া আছে, P2 উপস্থিতি এখানে নাই। আমাদের দ্বিতীয় বাজারের চাহিদা যোগান সমীকরণ দেয়া আছে, এখানে একই অবস্থা। যোগান সমীকরণে শুধুমাত্র P2 আছে, আবার P1 নাই। অর্থাৎ ওই যে আমরা ভারসাম্য পরিমাণ বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের QS1 এবং QS2 তে বসালেই সহজ হবে। আমাদের প্রথম কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল ভারসাম্য দাম এবং পরিমাণ কত সেটা আমরা আশা করি বের করতে পারবো। ২ নাম্বার কোয়েশ্চেনটা স্যার প্রশ্ন ভালো করে দেখা যাচ্ছে না। স্যার প্রশ্ন দেখা যাচ্ছে না। তোমরা কি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ না? না স্যার আমি দেখতে পাচ্ছি না। পাচ্ছি স্যার। স্যার দেখতে পাচ্ছি। দেখো তাহলে তোমার ওখানে কোনো সমস্যা কিনা। আমার ২ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে উভয় দ্রব্যের উপর ৳১ কর বসালে ভারসাম্য দাম এবং পরিমাণে কি পরিবর্তন হবে? একই প্যাটার্নের সমস্যা আমরা ইতিমধ্যে বহুত করে ফেলেছি। এটাও করব অসুবিধা নাই। ৩ নাম্বার কোয়েশ্চেন প্রথম দ্রব্যের উপর 5% কর বসানো হলে ভারসাম্য দাম এবং পরিমাণের কি পরিবর্তন হবে? ইহাও আমরা ইতিমধ্যে করেছি। দুটোর মধ্যে মূল পার্থক্য এটাকে বলা হয় একক কর। আর এই যখন পার্সেন্টেজ থাকে এটাকে বলা হয় মূল্যানুপাতিক কর। তাই তো? আর তো কোনো পার্থক্য নাই। আচ্ছা, আমাদের ৪ নাম্বার প্রশ্নটা প্রথম বাজারে ৳২ এবং দ্বিতীয় বাজারে ৳১ ভর্তুকি প্রদান করা হলে সরকারি নেট রাজস্ব কত? ওইখানে কোয়েশ্চেনটা মানে একটু ক্লিয়ার হয় নাই। প্রথম বাজারে ৳২ কর এবং দ্বিতীয় বাজারে ৳১ ভর্তুকি প্রদান করা হলে, তো শব্দটা যেহেতু ক্লিয়ার হয় নাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গায় এখন ঠিক আছে। প্রথম বাজারে ৳২ কর এবং দ্বিতীয় বাজারে ৳১ ভর্তুকি প্রদান করা হলে সরকারি নেট রাজস্ব কত হবে? এই প্যাটার্নের অঙ্কটাও আমরা গত ক্লাসেই করেছি, তাই না? তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে এই একটা প্রশ্নের মাধ্যমেই একাধিক বাজার ভারসাম্য মডেলের সকল ধরনের সমস্যার সমাধান একসাথে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা আর কথা না বলে সমাধানে চলে যাচ্ছি। ও আরেকটা বিষয়, এই যে বলা হয়েছে উভয় দ্রব্যের উপর ৳১ কর বসালে, প্রথম দ্রব্যের উপর 5% কর বসালে এখানে করটা ক্রেতা নাকি বিক্রেতা উল্লেখ করে নাই। এরকম উল্লেখ করা না থাকলে আমরা কার উপর কর বসিয়েছে বলে ধরে নিব? মনে আছে তোমাদের? অবশ্যই বিক্রেতা। আচ্ছা, একটু আগে যে বললা তুমি দেখতে পাচ্ছ না, এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি স্যার জুম হয়ে গেছিল একদম। ও আচ্ছা, আচ্ছা। দেওয়া আছে QD1 10 minus 2P1 plus P2 QS1 minus 2 plus 3P1 QD2 সমান 15 plus P1 minus P2
QS2 সমান -1 প্লাস 2P2। এই হচ্ছে আমার উভয় বাজারের চাহিদা এবং যোগান সমীকরণ। আমরা প্রথম সমস্যার সমাধানে চলে যাই। প্রথম বাজারে ভারসাম্য অবস্থায় তোমাদের সাউন্ড এবং স্ক্রিন অর্থাৎ ভিডিও কি একদম ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছ? কোনো অসুবিধা হচ্ছে না তো? জি স্যার, পাচ্ছি। QD1 সমান QS1। আমাদের QD1 এর মান হচ্ছে 10 মাইনাস 2P1 প্লাস P2। QS1 এর মান হচ্ছে -2 প্লাস 3P1। সো সমাধান আমরা আগাচ্ছি। -2P1 প্লাস P2 সমানের ডান পাশ থেকে 3P1 এই পাশে আসলে প্লাসটা -3P1 হয়ে যাবে সমান -2 সমানের বাম পাশ থেকে +10 ডান পাশে আসলে -10 হবে বা -5P1 প্লাস P2 ইকুয়াল -12। এইটাকে কি আমরা ১ নাম্বার সমীকরণ দিয়ে রাখতে পারি না? আমাদের ১ নাম্বার সমীকরণ। দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থা থেকে নিশ্চয়ই আমরা আরেকটা সমীকরণ পাবো। দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থায় তাও চাহিদা সমান যোগান। QD2 সমান QS2। দ্বিতীয় বাজারের চাহিদা সমীকরণটা হচ্ছে আমাদের 15 প্লাস P1 মাইনাস P2 আর যোগান সমীকরণটা হচ্ছে -1 প্লাস 2P2। যথারীতি আমরা এখান থেকে একটা সমীকরণের দিকে আগাচ্ছি। P1 মাইনাস P2 সমানের ডান পাশ থেকে 2P2 বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। -1 a প্লাস 15 সমানের ডান পাশে গিয়া -15 হয়ে গেল। সুতরাং P1 মাইনাস 3P2 ইকুয়াল -16। এটা কি আমাদের ২ নাম্বার সমীকরণ না? এখন আমরা ১ এবং ২ সমাধান করলে P1 অথবা P2 যেকোনো একটা মান বের করতে পারবো। আমরা যদি এই ১ নাম্বার সমীকরণে এখানে আছে 5P1, এখানে আছে শুধু P1, এখানে আছে P2, এখানে আছে 3P2। আমরা যদি এই ১ নাম্বার সমীকরণটাকে ৩ দিয়ে গুণ করি তাহলে এটা 3P2 হয়ে যাবে। এটা কাটাকাটি যাবে। আমরা সেই কাজটাই করি। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বা দেখার সুবিধার জন্য আমি এই সমীকরণগুলো আরেকবার লিখে দিচ্ছি পাশে ছোট করে -5P1 প্লাস P2 ইকুয়াল -12। আমার ২ নাম্বার সমীকরণ হচ্ছে P1 মাইনাস 3P2 ইকুয়াল -16। ওকে, তাহলে এখন আমরা কি কাজ করব? ১ নাম্বার সমীকরণকে ৩ দিয়ে গুণ করে
2 এর সাথে যোগ করব নাকি বিয়োগ করব বলো তো? 1 * 3 প্লাস 2 হতে পায় আমাদের ১ নম্বর সমীকরণ এটা। এটাকে ৩ দিয়ে গুণ করতে যাচ্ছি। তাহলে হবে -15 P1 প্লাস 3P2 ইকুয়াল -36। এই যে ১ নম্বর সমীকরণ পুরোটাকে ৩ দিয়ে গুণ করলাম। একই সাথে বললাম ১ নাম্বারকে ৩ দিয়ে গুণ করে ২ এর সাথে যোগ করতে হবে। তো আমি ২ টাকে নিচে যথাযথভাবে লিখে ফেললেই হয়ে যাচ্ছে -16। সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, আমি এইখানে প্লাস চিহ্ন দিয়েছি। প্লাস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এটা +3pt এটা -3pt আছে। সুতরাং যোগ করলে আমার এই দুটো কাটা যাবে। যদি আমার কোনো কারণে এটা প্লাস হতো, তাহলে আমার এই নিচের প্লাসটাকে এটার সাথে কাটাকাটি করার জন্য অবশ্যই মাইনাস বিবেচনা করতে হবে বিধায় আমি এইটাকে প্লাস না লিখে মাইনাস লিখতাম। তখন এই চিহ্নটা প্লাসটা অটোমেটিক্যালি বিয়োগ করার সময় সবগুলা পরিবর্তন হয়ে যেত। এটা কাটা যেত। অর্থাৎ কখন এই চিহ্নটা যোগ হবে, কখন বিয়োগ হবে সেটা ডিপেন্ড করবে আমি যেই দুটো চলককে মিলিয়ে ফেলতেছি গুণের মাধ্যমে, তাদের সাথে লাগানো চিহ্নদ্বয়ের উপর ভিত্তি করে। আমি আবারও বলছি যে আমি জানি এই বিষয়গুলো তোমরা অনেকেই ভালো জানো। কিন্তু অনেকেই জানো না এই যে মানে ৩ টা দিয়ে যদি গুণ না করি, এমনি উপর নিচ বসায় কোনোভাবে করা যায় না ম্যাথটা? মানে সমীকরণ ১ আর ২ টা? ৩ যদি গুণ না করো তাহলে এখানে কি একটা ভ্যানিশ হবে? একটা চলে যাবে? আমার মূল উদ্দেশ্য মিলানোর মূল উদ্দেশ্য কি? যেকোনো একটা কাটা গেলে আরেকটার মান বের হওয়া। এখন তুমি যদি ৩ দিয়ে গুণ না করো, তাহলে এইখানেও P1 থেকে যাবে, এখানেও P1 থেকে যাবে। তো P1 এখানে P2 থেকে যাবে। যদি P1, P2 থেকে যায়, আমি সমাধান কিভাবে করব? আমাকে তো একটা না একটা মান লাগবে। ওই যেকোনো একটা মান বের করার জন্যে গুণ করে মিলাতে হবে, কাটাকাটি গেলে আরেকটা মান পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা কেটে দেই। -15 P1 প্লাস P1 হলে -14 P1 ইকুয়াল মাইনাস কত? 52 সম্ভবত। ৩৬ এর সাথে ১৬ যোগ করলে কত হয়? -52, তাই না? এখন আমরা P1 এর মান বের করব, বা P1 সমান -52 -14। সুতরাং ফাইনালি P1 সমান ৫২ কে ১৪ দিয়ে মাইনাস কাটা গেল। ৫২ কে ১৪ দিয়ে ভাগ করলে 3.71 টাকা হয়ে গেল। তো শিক্ষার্থীরা দেখো, আমি ১ নম্বর এবং ২ নম্বর সমীকরণ দুটোর মাঝে P2 কে প্লাস মাইনাস করে P1 এর মান বের করেছি। ইতিপূর্বে আমরা এইভাবে সমস্যাগুলো সমাধান করেছি। এখন এই P1 এর মানটা হয় আমরা এই ১ নম্বর সমীকরণে বসাবো অথবা ২ নম্বর সমীকরণে বসাবো। যেকোনো একটা সমীকরণে বসালে আমরা P2 এর মানটা পেয়ে যাব। এইভাবেই আমরা পূর্বে সমস্যাগুলো সমাধান করেছিলাম। আমি এখনো সেইভাবে করতে পারি। ওভাবেই করি যেটা আমরা পূর্বে ফলো করেছি। P সমান আমরা ১ অথবা ২ এ যেকোনো একটাতেই বসাতে পারি। এটাতেও হবে, এটাতেও হবে। তবে আমি ২ নাম্বারে বসাবো। ১ নাম্বার সরি আমি ১ নাম্বারে বসাবো। কারণ ১ নাম্বার আমি P1 এর মান বসালে P2 এর মানটা সহজেই পেয়ে যাচ্ছি। ২ নাম্বারে বসালে সেম আনসার আসবে, কোনো অসুবিধা নেই। P1 সমান 3.71 টাকা ১ নং সমীকরণে বসিয়ে পাই আমাদের ১ নাম্বার সমীকরণ হচ্ছে 5P1
-5p1 plus p2 equal -12f. এখানে আমি মানটা বসাবো। p1 এর মান হচ্ছে 3.71 প্লাস p2 সমান -12f। এবার এই পুরো জিনিসটা গুণ করে ফেলো। গুণ করলে কত হয় দেখো? গুণ করলে এটা মাইনাস চিহ্ন, ওটাকে আমি ওই পাশে একসাথে নিয়ে যাচ্ছি। p2 সমান -12f গুণ করলে কত হয় দেখো? আচ্ছা, আমার এই সমীকরণটাকে ঠিক আছে? এই সমীকরণের মানটা জি থেকে -12f ছিল। জি স্যার। -5p1 plus p2 equal -12, তাই না? আচ্ছা, এখন বলো এখন কত হয়? 3.71 into -5 গুণ করলে কত হয়? -18.57 হ্যাঁ, সে -18 পয়েন্টটার সমানে এই পাশে চলে আসলে -18.51 হবে। তাই না? -18.55 নাকি? ওকে। 57 আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমার এখানে 51 আসছে, 55 আসছে। এখন তোমরা মানটা বের করে ফেলো। সুতরাং p2 সমান বিয়োগ করলে কত হয়? 6.55 টাকা। আমরা p1 p2 এর মান পেয়ে গিয়েছি, তাই না? এখন এই p1 p2 এর মানটা আমরা কি করব বলো তো? যোগান সমীকরণে বসালে q1 এবং q2 এর মান পেয়ে যাচ্ছি, তাই তো? এখন p1 ও p2 এর মান যথাক্রমে qs1 ও qs2 এ বসিয়ে পাই। আমাদের qs1 হচ্ছে -1 qs1 এর মান কত আমাদের? -2 plus 3p1। p1 এর মান কত? 3.71। কত আসছে দেখো এবার? সুতরাং q1 সমাধান কত আসছে? 9.13, তাই না? যথারীতি আমি কথা আগেরটাই বলছি, আমি মান বসিয়েছি qs1 এ। দেখো, একই কথা পূর্বে প্রত্যেকটা সমস্যায় বলেছি। আমরা qd1 এবং qs1 যেকোনো একটা সমীকরণে বসালেই q1 এর মান পাবো। কারণ দুটোটাই পরস্পর সমান। তবে আমি এখন বসিয়েছি qs1 এ। কারণ qs1 এ বসালে শুধুমাত্র আমাকে p1 এর মান বসালেই হচ্ছে। কিন্তু qd1 এ বসালে আমাকে দুটো মান বসাতে হবে। সেক্ষেত্রে ক্যালকুলেশন বেশি করতে হবে। তুমি যেটাতেই বসাও না কেন, এই মানটাই আসবে, 9.13 একক। ঠিক একইভাবে আমি qs2 অথবা qd2 তে বসালেও সেইম মান আসবে q2। তবে qs2 তে বসালে আমাকে কম সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, সমাধান কম করতে হচ্ছে, তাই আমি qs2 তে মান বসাচ্ছি। qs2 সমান -1 plus 2p2 -1 plus 2 into আমাদের p2 এর মান হচ্ছে 6.55 হিসাব নিকাশ করলে, সুতরাং q2 সমান 12.10 একক।
সুতরাং নির্ণেয় ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা পেয়ে গিয়েছি। P1 সমান P2 সমান P1 এর মান কত ছিল আমাদের? 3.71 টাকা। P2 এর মান ছিল 6.55 টাকা। ভারসাম্য পরিমাণ Q1 সমান 9.13 একক, Q2 সমান 12.10 একক। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গিয়েছি। তবে ইতিমধ্যে আমি তোমাদের এখানে একটা পাজলের সমস্যার সমাধান করে দিই। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার বলা উচিত। আমি এই 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করে 2 এর সাথে যোগ করে যেমন সমাধান করেছি, ঠিক একইভাবে আমি এই 2 নাম্বারকে 5 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ করলে তাও সমাধান পাবো। সেক্ষেত্রে এটা মিলে যাবে। আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি সেটা। 1 প্লাস 2 into 5 হতে পাই -5 P1 প্লাস P2 minus 12। দেখো তোমরা আবার জটিল আমি এক্সট্রা বেশি কিছু করাচ্ছি, বিষয়টা এমন না। এইখানে যেমন আমি P1 এর মান বের করছি, P2 কে ভ্যানিশ করে ঠিক একইভাবে আমি এখানে P2 এর মান বের করে দেখাচ্ছি। এখন আমি এই 2 নাম্বার সমীকরণটাকে যদি 5 দিয়ে গুণ করি কি হয় দেখো। 5P1 minus 15P2 equal -80। আমি কি করব বলেছি? যোগ করব। কারণ এটা -5P1 এটা +5P1 মিল আছে। তাহলে এখন সরাসরি কেটে দাও। হিসাব নিকাশ করলে -14P2 -92 বা P2 সমান, সুতরাং ভারসাম্য দাম P2 সমান ওই 6.55 এ আসবে। স্যার স্যার একটু ডিস্টার্ব করতেছে। বলো। স্যার এটা আমরা 5 কখন ইউজ করব, 3 কখন ইউজ করব? এই যে মানে এখন প্রথমে কি নেন তারপর আচ্ছা, আচ্ছা ঠিক আছে আমি বলছি। আমি দেখো আমরা সেম আনসারটা পেয়ে গেলাম। এই যে P2 এর মানটা পেয়ে গেলাম। তো কেউ যদি মনে করো P1 এর মান এইভাবে বের করবা, P2 এর মানটা এইভাবে বের করবা। দোনোটাই কারেক্ট। দোনোটাই তুমি এইভাবে সমাধান করতে পারবা। P1 সমান এত টাকা আসছে, P2 সমান এত টাকা আসছে, এভাবেই হবে। অথবা কেউ যদি মনে করো আমি যেভাবে আগাইছি সেভাবে আগাবো, তাও হবে। অথবা তুমি যদি মনে করো তোমার P1 কে পছন্দ নয়, তুমি এই প্রক্রিয়া অবলম্বন করবা। P2 এর মান বের করে সেই P2 এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বার যেকোনো একটাতে বসিয়ে তুমি P1 এর মান বের করবা, তাও হবে। সোজা কথা আবারও বলছি, সমাধানটা সম্পূর্ণ তোমার উপর। তুমি যেকোনো এক প্রক্রিয়ায় করলে হবে। এইভাবেও আমি P1 P2 এর সমাধান করতে পারি। কোনো অসুবিধা নেই। এখনই সমাধান হয়ে গেছে। এই যে একটা কোয়েশ্চেন করলে না স্যার কখন 3 দিয়ে গুণ করব, কখন 5 দিয়ে গুণ করব। এই জ্ঞান, এই নলেজ বা এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 9-10 এ শিখে আসছো। তারপর যেহেতু জিজ্ঞেস করেছো আমি বুঝিয়ে বলি। দেখো আমি এইখানে এইটা সমাধান করেছি, এইখানে আমি 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করেছি। আমার 1 নম্বর সমীকরণ ছিল এইটা। এটাকে 3 দিয়ে গুণ করার ফলে এটা 3P2 হয়ে গেছে। ফলে 3P2 কাটা গেছে। আমার উদ্দেশ্য যেকোনো একটাকে মিলানো। তো আমি 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করার ফলে এটা মিলে গেছে বিধায় সহজে আমি P1 এর মানটা পেয়ে গেলাম। কিন্তু কেউ যদি মনে করে স্যার আমি আপনি যেমন এখানে 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করে P1 কে P2 কে মিলিয়েছেন, আমি P1 কে মিলাতে চাই। তখন তোমাকে এই 2 সমীকরণে দেখতে হবে। এখানে আছে 5P1, এখানে আছে শুধুই P1।
তাহলে এই ২ নম্বর সমীকরণকে যদি ৫ দিয়ে গুণ করা হয়, তাহলে এটা হচ্ছে -5p1, এটা হয়ে গেছে +5p1। সেক্ষেত্রে দোনোটা যোগ করলে হয়ে যাচ্ছে। এটা কাটা গেছে, তখন আমি p2 এর মানটা পেয়ে গেছি। কখন p1 কে ৫ দিয়ে গুণ করব বা কখন ৩ দিয়ে গুণ করব সেটা ডিসাইড করবে এই দোনোটার চেহারার উপর। সেইটুকু নলেজ নিশ্চয়ই তোমাদের আছে। এটা 5p1, এটা শুধু p1। তাহলে এই পুরোটাকে ৫ দিয়ে গুণ করলে এবার মিলে গেছে। অথবা এটা p2, এটা শুধু 3p2। তাহলে এই পুরোটাকে ৩ দিয়ে গুণ করতে হবে। যাক, আমরা কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গিয়েছি। আমাদের ১ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান শেষ। আমরা আমাদের হ্যাঁ, বলো। স্যার এই যে আমরা এই যে ১ম সমীকরণ আর ২য় সমীকরণ যে গুণটা করলাম, ওইটা কি শুধু ওই ভারসাম্য দাম ও পরিমাণের ক্ষেত্রে হবে? নাকি ওই আবার ওই যে ২ নাম্বার বা ৩ নাম্বার যে উভয় দ্রব্য ৳১ কর আমরা ক্লাসে ফিরে আসলাম। আমরা ইতিমধ্যে ভারসাম্য, দাম, পরিমাণ সবকিছু বের করে ফেলেছি। তো এইখানে আমি তোমাদেরকে কিভাবে আমরা P1, P2 এর মান এইখানে গুণ আকারের মাধ্যমে বা এই পদ্ধতিতে করতে পারি, সেগুলো আমি ডিটেইলস বলেছি। তোমরা যেকোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। এটা আমার প্রয়োজন থাক, যেহেতু ছিল থাক, সমস্যা নেই। এটা আমি এক্সট্রা করিয়েছি। কেউ চাইলে এটা করতে পারবা এই কারণে, তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেন লুকিয়ে থাকলে সেটা বলে দিয়েছে, আর কিছু না। আমার ২ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। উভয় দ্রব্যের উপর ৳১ কর বসালে ভারসাম্য দাম এবং পরিমাণে কিরূপ পরিবর্তন হবে? দেখো, এখানে দ্রব্য বলতে P1 এবং P2 দুটোকেই বোঝানো হয়েছে। দুটোর উপরেই ট্যাক্স বসিয়েছে ৳১, এবং সেই ট্যাক্সটা কোন ট্যাক্স বলে নেয়, তার মানে বিক্রয় কর, তাই না? আমরা জানি বিক্রয় কর হলে যোগান সমীকরণ, এই যে QS1 এবং QS2 এদের চেহারা পরিবর্তন হয়ে যাবে। তো আমি একটু পাশে দেখি কিভাবে চেহারা পরিবর্তন হবে। দেখি, আহ এই যে QS1, এটার পরিবর্তন হবে ট্যাক্স বসানোর পর QS1 টি সমান -2 + 3 P1 - 1। এখানে বলে দিয়েছে উভয় দ্রব্য, মানে P1, P2 দুটোই। এই কারণে, যেহেতু এবং সেটা বিক্রয় কর অথবা বিক্রেতার উপর বসানো হয়েছে, তাহলে আমার যোগান সমীকরণ পরিবর্তন হবে, করলাম। ঠিক একইভাবে এইখানেও তো যোগান সমীকরণ আছে, এটাও এইভাবে পরিবর্তন হবে। QS2 টি সমান -1 2 P2 - 1। এভাবে আমরা যোগান সমীকরণগুলো এখন পরিবর্তন করব। আমি এখানে একটু দেখিয়ে দিয়েছি আরকি। তাহলে এখন আমরা ২ নম্বর প্রশ্নে সমাধানে আগাচ্ছি। আমাদের সমস্যা ২, উভয় দ্রব্যের উপর ৳২ কর বসানো হলে এখানে কোন কর উল্লেখ করে নাই, তা তাহলে আমি ধরে নেব বিক্রয় কর। নতুন যোগান সমীকরণ হবে QS1 সমান আমাদের স্যার পর ৳২ হবে নাকি ৳১? ও আচ্ছা, ৳১ ছিল না? থ্যাংক ইউ। ৳১। QS1 সমান আমাদের যোগান সমীকরণ ছিল -2 + 3P1, তাই না? এখন যেহেতু আমি ট্যাক্স বসিয়েছি, এটা পরিবর্তন হবে। সুতরাং কিউ, আচ্ছা আমি পাশে লিখতেছি। ট্যাক্স বসালাম। 3 P1 থেকে আমি ৳১ বিয়োগ করব।
-2 প্লাস 3p1 মাইনাস 3 এটা হচ্ছে আমার নতুন যোগান সমীকরণ। এটা তো কর ২ টাকা, বুঝি কি ১ টাকা না? কোথায়? এখানে হচ্ছে আমার ২ নম্বর প্রশ্নে উভয় দ্রব্যের উপর ৳১ কর বসানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম বাজারের যোগান সমীকরণের চেহারা চেঞ্জ করে ফেলেছি। এখন ঠিক একইভাবে দ্বিতীয় বাজারের যোগান সমীকরণের চেহারা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। QS2 আমাদের দ্বিতীয় বাজারের যোগান সমীকরণ হচ্ছে -1 প্লাস 2p2 যেহেতু আমি ট্যাক্স বসাচ্ছি সুতরাং QS2t -1 প্লাস 2 ইন্টু p2 -1 এই হচ্ছে আমার দুটি বাজারের নতুন দুটো যোগান সমীকরণ হয়ে গেছে। তাহলে এখন উভয় বাজারের ভারসাম্য দাম এবং পরিমাণের পরিবর্তন হবে। একটু আগে যে জিজ্ঞেস করলা তার প্রতি উত্তরটা কি এখন সুতরাং প্রথম বাজারের ভারসাম্য অবস্থায় QD1 সমান QS1T এই যে নতুন যোগান। দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থায় QD2 সমান QS2T এই যে এইখানেও নতুন সমীকরণ আসবে। ওইখানে আমরা সমাধান করতে যাব। এখন আমরা আগাচ্ছি। প্রথম বাজারের নতুন ভারসাম্য অবস্থায় নতুন ভারসাম্য অবস্থায় QD1 সমান কি হবে বলো তো? কোন যোগান সমীকরণ হবে? এইটা। কারণ যোগান সমীকরণ তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। QS1T বাহ! এবার আমরা যথারীতি সমাধান করব। আমাদের QD1 এর মান হচ্ছে 10 মাইনাস 2p1 প্লাস p2 QS1T এর মান আমাদের ঠিক উপরে তাকায় আছে আমাদের উপর -5 প্লাস 3p1 এইখান থেকে আমরা সহজে মান বের করতে যাব এবার। -2p1 প্লাস p2 ইকুয়াল ওই পাশ থেকে প্লাস 3p1 সমান এই পাশে আসলে -5 -10 প্লাস 10 এদিকে -10 হয়ে আসলো আর কি। তাহলে এখন দেখো তো হিসাব নিকেশে কি হয়? -5 ওকে বা -5p1 প্লাস p2 ইকুয়াল -15 এটাকে আমরা ১ নম্বর সমীকরণ হিসেবে রাখতে পারি। ঠিক একইভাবে দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থায় ক্ষেত্রে QD2 সমান QS2T আমাদের QD2 এর মান হচ্ছে 15 প্লাস p1 মাইনাস
P2 equal QS2T হচ্ছে এই যে একটু আগে যেটা পেলাম মাইনাস 3 প্লাস 2P2। ব্যাস এখান থেকে আমরা সহজেই মানটা বের করার চেষ্টা করি। P1 মাইনাস P2 ওই পাশ থেকে 2P2 আসছে মাইনাস 3 মাইনাস 15। আগের মতোই সবকিছু। P1 মাইনাস 3P2 ইকুয়াল মাইনাস 18। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আমরা আগে যা করেছি তাই। এখন 1 নাম্বারকে আমি 3 দিয়ে গুণ করলে এবং এটার সাথে যোগ করলে মিলে যাবে। লিখব কিভাবে? 1 গুণ 3 প্লাস 2 হতে পারে। এটাকে তোমরা বাংলায় যদি ব্যাখ্যা আকারে লিখতে চাও 1 নাম্বারকে 3 দ্বারা গুণ করে 2 নাম্বার সমীকরণের সাথে যোগ করে পাই। এভাবে লিখতে পারো। 1 নাম্বারকে 3 দ্বারা গুণ করলে আমার এটা হয়ে যাবে মাইনাস 15 P1 প্লাস 3P2 ইকুয়াল মাইনাস 45। P1 মাইনাস 3P2 ইকুয়াল মাইনাস 18। দেখো এই যে যাদের এই গুণ একটু টেনশনে ছিল, দেখো আমি গুণ করাতে এবং যোগ করাতে এই দুইটা কাটা যাবে। আমি P1 এর মানটা সহজেই পাবো। কত হয় দেখো তো? 45 আর 18 যোগ করলে এটা কি 63 হয়? 63 স্যার হ্যাঁ 63। P1 সমান মাইনাস 14। 63 কে আবার 14 দিয়ে ভাগ করো, কত আসে দেখো মান? 4.5। 4.5 তাই না? জি স্যার। ওকে। এটা আমি এভাবে সমাধান করলাম না? এবার আমি এই 4.5 এর মানটা P1 এর মানটা নতুন যোগান সমীকরণে বসালে কোথায়? সরি, আমার এই যে 1 অথবা 2 নম্বর সমীকরণের যেকোনো একটাতে বসালে আমি P2 এর মান পেয়ে যাবো। যেমন আমি 1 নাম্বারে বসালে P2 এর মানটা পাবো। এইভাবে আমি সমাধান করতে পারি, কিন্তু আমি চাইলে ওই যে একটু আগে বললাম এইভাবেও সমাধান করতে পারি। সেটা একটু কিভাবে দেখো? আমি মূলত তোমাদের এই সমাধানের জটিলতাগুলো একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছিলাম। তোমাদের যাতে অনেক কোয়েশ্চেন বেসিক্যালি অনেকে এই বিষয়গুলো ভুলে গেছো। কিভাবে এই সহজ সমাধানগুলো করতে হয়। আমি এইখানে P1 কে ভ্যানিশ করেছিলাম। মানে P2 কাটা গিয়েছিল। এখন আমি যদি 1 নাম্বারকে এই 1 নাম্বার সমীকরণকে এই 2 নাম্বারটাকে 5 দিয়ে গুণ করলে P1 মিলে যাবে। 1 এর সাথে যোগ করলে দেখো কি হয়? 1 প্লাস 2 নংকে 5 দিয়ে গুণ করে হতে পাই আমাদের 1 নাম্বার সমীকরণটা হচ্ছে -5P1 প্লাস P2 ইকুয়াল -15। এই যে 2 নাম্বারকে এবার আমি 5 দিয়ে গুণ করব। -5P1 না, এটা তো মাইনাস হবে না, প্লাসই আছে। -15P2 ইকুয়াল 5 8 কত 90 না? এই যে আমি এটাকে 5 দিয়ে গুণ করেছি। 5 দিয়ে গুণ করার ফলে দেখে 5P1 মিলে গেছে। এখন এই যোগ করার ফলে এটা মাইনাস এটা প্লাস কাটাকাটি গেলে আমি এখান থেকে P2 এর মানটা পেয়ে যাব। এইভাবেও আমরা সমাধান করতে পারি, যেটা আমি পূর্বেই বলেছিলাম।
কাটা গেল -14 P2 ইকুয়াল -105 বা P2 সমান কত হয় দেখো? সুতরাং P2 সমান 105 কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5 7.5 টাকা। তাহলে আমরা কি P1 P2 এর মান পেয়ে গেলাম না? সো মূলত এইভাবেও আমরা P1 P2 এর মান বের করতে পারি। কেউ যদি P1 এর মান বের করো সেটা আবার 1 অথবা 2 যেকোনো একটা সমীকরণে বসালে P2 এর মান আসবে। অথবা কেউ যদি এই প্রক্রিয়ায় P2 এর মান বের করে সেই মানটা P1 1 অথবা 2 এ বসালে P1 এর মানটা চলে আসবে। যেকোনো একটা পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো। অথবা আমি এর আগেও বলেছিলাম এইখান থেকে কেউ যদি মনে করো স্যার P2 এর মানটা -15 + 5 P1 বের করবা। এই মানটা এইখানে বসায় দিলেও একটা মান চলে আসবে। সমাধানটা সম্পূর্ণ তোমার উপর। তুমি যেকোনো একভাবেই করতে পারো। আমি বিভিন্ন অঙ্কে প্রতিটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি। তোমাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারো। এখন আমরা এই P1 P2 এর মান কোথায় বসাবো? চাহিদা অথবা যোগান সমীকরণে বসালে না এখন আমরা তো ভারসাম্য দাম পেয়ে গিয়েছি। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে পরিমাণ নির্ণয় করা। তো পরিমাণ নির্ণয়করণের জন্য আমরা P1 এর মান QD1 অথবা QS1T যেকোনো একটাতে বসাতে পারি। তাহলে আমরা Q1 এর মান পাবো। আমি আবার বলছি বিষয়গুলা। QD1 এ বসালে আমাকে দুটো মান বসাতে হবে। QS1T তে বসালে আমাকে একটা মান বসাতে হবে। যেহেতু যেকোনো একটাতে বসালেই হবে এবং যেকোনো একটাতে বসালেই Q1 এর মান আসবে তাহলে আমি অবশ্যই QS1T তে বসাবো। এখানে তোমরা আবার খেয়াল রাখবা আমি কিন্তু নতুন যোগান সমীকরণে বসাবো। পুরনো যোগান সমীকরণে বসালে আমার সমাধান হবে না। তাহলে QS1T ও QS2T এ বসিয়ে আমার QS1T এর মান কত দেখো এবার? -5 + 3P1 নাকি? QS1T এর মান একটু দেখে নিতে পারো। -5 + 3P1 হ্যাঁ, 3P1 ব্যাস এইখানে আবার P1 এর মানটা বসাও। P1 এর যে মানটা একটু আগে আমি পেলাম 4.5। 4.5 হ্যাঁ, এবার ক্যালকুলেটরে হিসাব নিকাশ করে ফেলো। 8.5 একক 8.5 একক 8.5 একক। সুতরাং ট্যাক্স বসানোর পরে ভারসাম্য পরিমাণ চলে আসছে। ঠিক একইভাবেই আমি QS2T এর মান বসাবো। আমার QS2T হচ্ছে -3 + 2P2 এই মানটা আমি কোথায় পেয়েছি? এই যে আমরা এখানে QS2T সমান -3 + 2P2 ওই মানটাই আমি এখানে বসাচ্ছি। সমান -3 + 2 × P2 এর মান এই যে 7.5 হিসাব নিকাশ করলে নিশ্চয়ই 12 আসবে সম্ভবত। দেখো তো টলে বসে কিনা? জি স্যার 12 Q2 একক। হ্যাঁ। সুতরাং কর আরোপের পর ভারসাম্য দাম এবং পরিমাণ কিরকম হয়েছে দেখি। কর আরোপের পরে ভারসাম্য দাম P1 সমান কয় টাকা? P2 সমান 7.5 টাকা। P1 সমান ছিল 4.5 টাকা। ভারসাম্য পরিমাণটা একটু দেখে নেই। Q1 সমান কত ছিল আমাদের?
Q1 8.5, Q2 12 একক। কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে? মনে আছে তোমাদের? আমাদের প্রশ্নে চেয়েছে কি ভারসাম্য দাম এবং পরিমাণ নাকি ভারসাম্য দাম এবং পরিমাণের পরিবর্তন? কোনটা চেয়েছে? ভারসাম্য দাম এবং পরিমাণের পরিবর্তনটা জানতে চেয়েছে। তাহলে আমাকে পরিবর্তন মানে এই যে এখানে ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা কত পেয়েছিলাম, এটা হচ্ছে স্বাভাবিক ভারসাম্য দাম এবং পরিমাণ। এইটার সাথে এইখানে কত ছিল? আর এখানে কর বসানোর পর কত হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। একটা বিষয় খেয়াল করো, আমি এখানে ট্যাক্স বসিয়েছি P1, P2 দুইটার উপরই। তাহলে অবশ্যই দাম বৃদ্ধি পাবে। এটা বোঝার জন্য আমি পাশেই তোমাদেরকে আমাদের মূল অঙ্কের ভারসাম্য দাম এবং পরিমাণটা আমি একটু লিখে দেখাচ্ছি। আমাদের প্রাথমিক ভারসাম্য দাম কত ছিল P1 এর মান? and not well sit into the island's rocky shoreline. A large port. It স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার সাউন্ড একদম আসতেছে না। ও এই এখন ঠিক আছে? জি স্যার। এটা এতক্ষণ কি একদম শুনতে পাও নাই? না স্যার একদম শুনতে পাইনি। কখন থেকে? কখন থেকে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। এই তোমরা কি এই এতক্ষণ ধরে আমি বর্ণনা করলাম এগুলো শুনতে পাও নাই? স্যার অনেক মিনিট ধরে শোনে নাই। ও আচ্ছা, লাস্ট ১ মিনিট তাই না? আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি। আ এই যে তোমরা কি এই যে আমি QS1T তে মান বসিয়েছি, QS2T তে মান বসিয়েছি, এগুলোর ব্যাখ্যা কি শুনেছো? এইখানে কি সাউন্ডটা ঠিকমতো শুনতে পেয়েছিলে এই মান বসানোর সময়? হ্যাঁ। ওকে। দেখো, আ আমাদের ভারসাম্য দাম ছিল ৳3.71 ৳১ ট্যাক্স বসানোর পর সেই জিনিসের দাম বেড়ে ৳4.5 হয়েছে। যখন ৳3.71 ছিল তখন ভারসাম্য পরিমাণ ছিল 9.13 একক। যেহেতু ট্যাক্স বসানোর পরে দাম বেড়ে গেছে, সেহেতু ভারসাম্য পরিমাণও 9.13 থেকে কমে 8.5 একক হয়েছে। অর্থাৎ ট্যাক্স বসালে দাম বাড়ে, ভারসাম্য পরিমাণ কমে যায়, ঘটনাটা সত্যি হয়েছে। এখানে আমার যে ২ টো পণ্য ছিল, ২ টো পণ্যের উপর আমরা ট্যাক্স বসিয়েছিলাম। P2 পণ্যের স্বাভাবিক বা ভারসাম্য দাম ছিল 6 আবার চলে গেছে সাউন্ড। কোনো সমস্যা হয়েছে মনে হয়। না, এখন ঠিক আছে। তো এখন ঠিক আছে। এই এই আমার একটা আ প্রশ্ন আমি এটা একটু ব্যাখ্যাটা দিয়ে ফেলি আগে। আচ্ছা। এই P2 পণ্যের উপর আমরা ৳১ ট্যাক্স বসিয়েছিলাম। ট্যাক্স বসানোর পর তার দামও বৃদ্ধি পেয়েছে, ৳7.5 হয়েছে। যখন এই P2 পণ্যের দাম ৳6.5 ছিল তখন ভারসাম্য পরিমাণ ছিল 12.10 একক। এখন ট্যাক্স বসানোর পরে দাম বৃদ্ধি পেয়েছে, ভারসাম্য পরিমাণ 12.10 থেকে কমে 12 হয়ে গেছে। অর্থাৎ উভয় পণ্যের উপর ট্যাক্স বসানোর ফলে উভয় পণ্যের দাম বেড়েছে এবং উভয় পণ্যের ভারসাম্য পরিমাণ কমেছে। এখন আমরা
ভারসাম্যের পরিবর্তনটা দেখাই দিব। পূর্বের মতোই গত ক্লাসে আমরা এই পরিবর্তনটা দেখিয়েছিলাম। হ্যাঁ, তোমার প্রশ্নটা করে ফেলো এবার। স্যার আমি বলো। P2 এর মানটা দেখতে চাই এবার। P2 এর পি মানটা। হ্যাঁ, P2 এর মান কি এই যে বের করলাম না? স্যার এটা তো আপনি বোঝানোর জন্য করাইছেন না? এ যে একবার 5 দিয়ে এভাবেও সমাধান হবে। মানে এইভাবে একসাথে দুটোটা করব। হ্যাঁ, এভাবেও আমি এইজন্যই এভাবে করেছি। এইভাবেও সমাধান হবে। বুঝাতে পেরেছি? অন্যভাবেও স্যার অন্যভাবে যে আমি ১ নং সাবজেক্টে বসিয়েছি ওইভাবে তাতেও কোনো অবশ্যই হবে। আমি মূলত প্রত্যেকটা প্রক্রিয়া দেখাই দিচ্ছি তোমাদের। সোজা কথা P1, P2 এর মান তুমি সঠিকভাবে যেকোনো একটা পদ্ধতিতে বের করলেই হবে। তাতে কোনো অসুবিধা নেই। এই দুটোই কারেক্ট। আচ্ছা স্যার। এর আগে ১ নম্বরে যা করেছি ওগুলোও কারেক্ট। এখন সুতরাং ভারসাম্য দামের পরিবর্তন। ভারসাম্য দামের পরিবর্তন। ডেল P1 সমান দাম ছিল কত? 4.5 বিয়োগ কত হয়েছে? 4.5 থেকে 3.71 বিয়োগ করলে $0.79 বৃদ্ধি পেয়েছে। তাই না? 6.55 ছিল আমাদের দ্বিতীয় পণ্যের দাম। বেড়ে হয়েছে 7.5 তাহলে 7.5 থেকে 6.5 বিয়োগ হবে। 7.5 মাইনাস 6.55 কত হয়? 1 হ্যাঁ? 1 হয়? 1 স্যার। আচ্ছা একুরেট হিসাব 3.9 হ্যাঁ, একুরেট হিসাব করলে 0.5 হ্যাঁ, টাকা বৃদ্ধি পেয়েছে। দুটোই বেড়েছে কারণ আমরা দুটোতে ট্যাক্স বসিয়েছিলাম। ভারসাম্য পরিমাণের পরিবর্তনটাও লিখে ফেলি। ভারসাম্য পরিমাণটা কমেছে তাই না দুইটারই? পরিমাণের পরিবর্তন ডেল Q1 কমেছে। প্রথমটার কমেছে কিভাবে? 9.13 ছিল সেটা 8.5 হয়েছে। তাহলে 9.13 মাইনাস 8.5 বিয়োগ করে ফেলে একজন। ডেল Q2 ডেল মানে পরিবর্তন 13 একটু নেট ডিস্টার্ব ছিল হঠাৎ করে তাই আমরা ক্লাসে আবার ফিরে আসলাম। আমি একেবারে শেষ পর্যায়ে এসেছি সমস্যাটা। পরিমাণের পরিবর্তন ডেল Q2 তো ডেল Q2 পরিবর্তনটা আমরা একটু দেখি। ভারসাম্য দাম পরিমাণ ছিল 12.10 ওইটা কমে 12 হয়েছিল। সেটা আমরা একটু দেখাবো। 12.10 মাইনাস 12 ইকুয়াল 0.10 একক কমেছে। এই হচ্ছে আমাদের আজকের ২ নম্বর প্রশ্নের সমাধান। আমরা কাঙ্ক্ষিত সমাধানটা করে ফেলেছি। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। একটু আগে কেউ একজন কোয়েশ্চেন করতে চেয়েছিলা। তোমার যদি উত্তরটা এখনো না পেয়ে থাকো আমাকে জিজ্ঞেস করতে পারো। আমরা মূলত এর মাধ্যমে আজকে আমাদের ২ নম্বর সমস্যার সমাধান করে ফেলেছি। মূলত আজকে আমাদের সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। আ স সমস্যা বড় বলতে বোঝাচ্ছি ম্যাথটা অনেক বড়। তবে তোমাদের জন্য আসার কথা হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় কখনো এরকম ৪ টা সমস্যা বা ৪ টা অঙ্ক একসাথে দিবে না। যেকোনো ২ টা দেয়, হ্যাঁ? যেকোনো ২ টা। কিন্তু আমি একে অঙ্কের মাধ্যমে সবগুলো দেখিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এটা। আমরা এই ২ টো সমস্যার সমাধান করলাম। বাকি ২ টো সমস্যা আমরা পরবর্তীতে করে নিব। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো, হ্যাঁ? কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে যে কয়জন আছো তোমরা এখনো অনলাইনে? তাহলে কি আজকের ক্লাস ডেসি 1 টা 0.63 হবে স্যার।
ও কোনটা জানি? del Q1 ডেল Q1 আচ্ছা। ক্যালকুলেশন তো তোমরা করছো, আমি করি নাই। দেখো তো তাহলে। ডেল Q1 9.13 থেকে 8.5 বিয়োগ করলে কত হয়? 0.63 ওইটা 0.63। জি স্যার। আচ্ছা, আমি হয়তো 13 লিখে ফেলেছি। তাও কমেছে। এই ছিল আজকে আমাদের ২ নম্বর প্রশ্নের সমাধান। আমরা ৩ এবং ৪ টা পরবর্তী ক্লাসে করব। কি বলো, হ্যাঁ? জি স্যার, ঠিক আছে। স্যার আমাদের কোয়েশ্চেন হচ্ছে আ মূলত ১৯ নম্বরে আমরা ১৯ নম্বরের ৩ নম্বর প্রশ্নের সমাধানটা করতে যাচ্ছি। স্যার এটা তো 34 নম্বর। ক্লাস হচ্ছে ১৯। ১৯ নাম্বার ১৯ ৩ ক্লাসের। এটা আসলে ৩৪ নাম্বার হবে না। সিরিয়ালটা একটু ভুল হয়েছে, এগুলো অসুবিধা নাই। ১ম দ্রব্যের উপর 5% ট্যাক্স বসালে নতুন যোগান সমীকরণ হবে। ইতিমধ্যে আমাদের যোগান সমীকরণ দোনোটাই পরিবর্তন হয়ে যাবে। 5% ১০০ ভাগে 5p1 5 কে ১০০ দিয়ে ভাগ করলে কত হয় দেখো? একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো। থ্রি ইন্টু 0.95p1 অর্থাৎ একটা p1 থেকে 0.05 গেলে 0.95 মাইনাস 2 2.85p1 এই হচ্ছে আমাদের নতুন যোগান সমীকরণ। ঠিক একইভাবে ট্যাক্সটা বসানো হয়েছে কোন দ্রব্যের উপর? প্রথম দ্রব্য। এই জন্য প্রথম বাজারে যোগান সমীকরণটা পরিবর্তন হয়েছে p1। এইখানে পরিবর্তন করার দরকার নেই, কারণ এটা p2। যেহেতু তাহলে প্রথম বাজারে ভারসাম্য অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ভারসাম্য অবস্থায় UD1 সমান QS1T ট্যাক্স বসানোর পরেরটা। আমাদের QD1 এর মান 10 minus 2p1 plus p2, এই যে 10 minus 2p1 plus p2। QS1T এর মান হচ্ছে এটাই বসবে, minus 2 plus 2.85p1। এবার আমরা সমাধানের চেষ্টা করি। minus 2p1 plus p2, ওই পাশ থেকে 2.85p1 আসছে, minus 2 minus 10।
দেখো তো কত হয়? -2p1 -2.85p1 সুতরাং এইটা আমাদের ১ নাম্বার সমীকরণ। দেখো তো কোনো ভুল আছে কিনা? এটা লিখলাম। এই পাশে নিয়ে আসলাম। এটা যোগ করলে -4.85p1 হয়। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে ভারসাম্য অবস্থা থেকে Q/T = Q* থেকে কি পাই দেখি? Q/T = Q*. আমাদের Q/T এর মান হচ্ছে 15 + p1 - p2 আমাদের Q* তো কোনো পরিবর্তন হয় নাই। যোগান সমীকরণেও যেহেতু কোনো পরিবর্তন হয় নাই, আগেরটাই বসে যাবে। -1 + 2p2 p1 - p2 15 p1 - 3p2 = -16 দেখো তো হিসাবগুলো ঠিক আছে কিনা? তাহলে এবার একটু দেখো তো, আমরা সমীকরণ পেয়েছি এটা, আর একটা হচ্ছে এটা। দুটো থেকে আমাদেরকে p1 p2 এর মান বের করতে হবে। তোমরা অনেকেই এই বিষয়টাও ক্লিয়ার বুঝতে পারো না। এখানে +p2 আছে, এখানে -3p2 আছে। আমি যদি এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করি, এটা 3p2 মিলে যাবে। হ্যাঁ, যোগ করলে মিলে যাবে। যে এটা মিলাতে চায়, তাহলে এটাকে 4.85 দিয়ে গুণ করতে হবে। সেটা ভগ্নাংশ মিলে ওদিকে যাচ্ছে না। তাহলে এখন লিখব ১ নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে আর এটা ৩ দিয়ে গুণ করাটা একটু করে বলবেন? তুমি কি আগের ক্লাসগুলো করো নাই? না, আমি আগের একটা ক্লাস করছি, এটা তো ৮ দিয়ে গুণ করতে বলছিলেন। ওটা করছিলাম। এখন ৮ দিয়ে গুণ করতে বলেছি, সেটা তো এখানে তোমরা যে কি কোয়েশ্চেন গুলো মাঝখানে করো না? আচ্ছা, আমি বলতেছি। এটার কুফল হচ্ছে তুমি আগে প্রত্যেকটা ক্লাস করো নাই, সেটাই আমি বুঝতে পারতেছি এখন। এই ব্যাখ্যাটা আমরা আগে সম্ভবত মিনিট আগের ক্লাসে ব্যাখ্যা দিয়েছি কেন এত দ্বারা গুণ করতে হয়। আমি জানি না, তুমি হয়তো ক্লাস করেছো, আমি তোমাকে মিন করে বলছি না, সবাইকে বলছি এটা। ক্লাসের ধারাবাহিকতা না থাকলে তোমরা অনেক কিছু মিস করে ফেলো। এটা হচ্ছে আমার ১ নম্বর সমীকরণ, এটা ২ নম্বর সমীকরণ। এখানে p2 একটা, এখানে p2 3টা। আমি যদি এই সমীকরণটাকে ৩ দিয়ে গুণ করি, তাহলে কি হয় দেখো। 4.85 কে 3 দিয়ে গুণ দাও, কত হয় দেখো তো? কারো ওখান থেকে সাউন্ড আসতেছে। 14.55 14/5 p1 কোনটাকে গুণ করতেছি আমি? এটাকে +3p2 -3 × 36
দেখো কি করলাম। আমাদের এই সমীকরণটাকে ৩ দিয়ে গুণ করে এই সমীকরণ পেলাম এবং আমি বলেছি প্লাস এটা যোগ করব। এটা যোগ করে এবার P1 মাইনাস 3P2 ইকুয়াল -16। তুমি যে প্রশ্ন করেছিলে আবার দেখো। আমার এটা কাটা গেছে। আমি যদি এই ১ নাম্বারটাকে ৩ দিয়ে গুণ না করতাম, এই ১ নাম্বারটাকে আমি যদি ৩ দিয়ে গুণ না করতাম এই অংশটা মিলতো না। আমি মিলানোর জন্যই P2 কে মিলানোর জন্য এই গুণটা করেছি। তো এই বিষয়গুলো আমি পূর্বে অনেক ব্যাখ্যা দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো ভালো করে পড়ে নাও। স্যার ১ নাম্বার সমীকরণে তো মাইনাস একটা আছে। কোথায়? স্টেট 5 এর ও এটা মাইনাস না? আচ্ছা। তাহলে তো এটা অবশ্যই মাইনাস হবে। তাহলে এটাকে -13 হবে, তাই না? এখন ঠিক আছে? জি স্যার। এখানে কি -52? জি। এবার ভাগ করো। সুতরাং P1 এর মান কত আসছে দেখো তো? ৫২ কে ১৩.৫৫ দিয়ে ভাগ করলে 3.84 3.84 টাকা। এখন আমরা এই P1 এর মানটা আ এই ২ নাম্বার সমীকরণে বসালে P2 এর মান পেয়ে যাব, অথবা ১ নাম্বার সমীকরণে বসালে P2 এর মান পেয়ে যাব। যেকোনো একটাতে বসাইতে পারি। ২ নাম্বারে বসাই। P1 সমান 3.84 টাকা ২ নং এ বসিয়ে পাই। দিলাম। P1 মাইনাস এই যে আমার ২ নং হচ্ছে এটা P1 মাইনাস 3P2 -16। আমাদের P1 এর মান হচ্ছে 3.85 মাইনাস 3P2 ইকুয়াল -16 বা -3P2 সমান -16 মাইনাস 3.85। হিসাব করো তো। -19.85 বা P2 সমান ভাগ করো কোথায় দেখো, সুতরাং 6.62 6.61 ওকে। আমরা P1 P2 পেয়ে গেছি। এখন এই P1 P2 মান আমরা কোথায় বসাবো? QD1 এবং QD2 তে বসালে হবে, তাই না? একটু খেয়াল করো শিক্ষার্থীরা। আমরা এই P1 P2 এর মান হয় QD1 এ বসাবো, নয় QS1T তে বসাবো। আমি এইখানেই পাশে করতেছি। আমি এই QS1T তে বসাচ্ছি। P1 এর মান -2 প্লাস 2.85 P1। P1 এর মান কত বলো তো? 3.84 3.84। ক্যালকুলেশন করো। 2.85 গুণ 3.84 মাইনাস 2। সুতরাং Q1 এর মান আসছে। টু 2.85 গুণ 3.84 গুণ করলে কত হয়? 8.94 না,
আচ্ছা সমাধান? ফুল হ্যাঁ। আনসারটা স্যার। ফুল অ্যান্সার স্যার। 8.94 একক। আমরা দেখো যোগান সমীকরণ কোনটাতে বসিয়েছি? নতুনটাতে। ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় বাজারের যোগান সমীকরণ QS2 এখানে আমরা P2 এর মান বসাবো। পাশে আমি বসিয়ে দিচ্ছি। আমাদের P2 এর মান কত ছিল? P2 6.62 6.62 দেখো মান কত আসছে? হিসাব করলে কত আসছে একটু দেখে নাও। টুয়েলভ পয়েন্ট 12.24 তাহলে আমরা নির্ণয় ভারসাম্য দাম এবং পরিমাণ পেয়ে গিয়েছি। সুতরাং একটু দামগুলো বলো। P1 বার সমান 3. আমাদের P1 এর মান কত ছিল? 3.84 Q1 এর মান কত ছিল? 8.94 আচ্ছা আমরা P1 এর মতো 3.85 বসিয়েছি সবখানে। তাই না? 85 হ্যাঁ। এটা কত? Q1 এর মান কত ছিল? 8.94 শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই 3টা প্রশ্নের সমাধান করেছি। আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে প্রথম বাজারে ৳2 কর এবং দ্বিতীয় বাজারে ৳1 ভর্তুকি প্রদান করা হলে সরকারের নিট রাজস্ব কত হবে? তাহলে আমরা প্রথম বাজারে বলা হয়েছে ট্যাক্স বসাতে। আমাদের এই প্রথম বাজারের যোগান সমীকরণ এটা। যেহেতু ট্যাক্স বসাতে বলা হয়েছে, আমরা P1 থেকে 2 বিয়োগ করব। ফলে আমাদের যোগান সমীকরণ প্রথমটা পরিবর্তন হবে। QD1 সমান QS1P এইখান থেকে একটা আমরা সমীকরণ পাবো। আমাদের দ্বিতীয় বাজারে ৳1 ভর্তুকি প্রদান করা হয়েছে। মানে এই সমীকরণটা আমাদের পরিবর্তন হবে। যেহেতু ভর্তুকি প্রদান করা হয়েছে P2 এর সাথে 1 যোগ হবে। এখানেও চাহিদা যোগানের ভারসাম্য পরিবর্তন হবে। যে দুটো নতুন সমীকরণ আসবে ওই 2টা থেকে আমরা পূর্বের ন্যায় সমস্যার সমাধান করব। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু করবা? 4 নম্বর কোয়েশ্চেন। আমি চাহিদা যোগানের সমীকরণগুলো আর লিখতেছি না, সরাসরি সমাধানে চলে যাই। প্রথম বাজারে ৳2 কর বসানো হলে নতুন যোগান সমীকরণ।
প্রথম বাজারে ২ টাকা কর বসানো হলে নতুন যোগান সমীকরণ হবে QS1T -2 + 3 P1 - 2 -2 + 3 P1 - 6 -8 + 3 P1 এটাই হচ্ছে আমাদের নতুন যোগান সমীকরণ। ওকে, এটাকে আমরা ১ নাম্বার দিয়ে দিলাম। আমাদের দ্বিতীয় বাজারের উপর কয় টাকা ভর্তুকি দেওয়া হয়েছে? ১ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যোগান সমীকরণ পরিবর্তন হবে। নতুন যোগান সমীকরণ দ্বিতীয় বাজারে ১ টাকা ভর্তুকি প্রদান করা হলে আমাদের নতুন যোগান সমীকরণ হবে। Q S2 যেহেতু ভর্তুকি দিয়েছে আমি SB দিই সাবসিডি -1 প্লাস টু P2 + 1 ভর্তুকি দিলে আমরা জানি যোগ করতে হয় -1 + 2 P2 + 2 তাহলে হবে 2 P2 + 1 এই হচ্ছে আমার নতুন যোগান সমীকরণ ভর্তুকি দেওয়ার পরে। আচ্ছা, সমীকরণ দেওয়ার দরকার নাই। তাহলে আমার এখন প্রথম বাজার এবং দ্বিতীয় বাজারে ২ বাজারে ভারসাম্য অবস্থার পরিবর্তন হবে। লিখে ফেলি। প্রথম বাজারে ভারসাম্য অবস্থায় QD1 = QS1T আমাদের QD1 এর মান হচ্ছে 10 - 2 P1 + P2 ইকুয়াল QS1 এর মান হচ্ছে -8 + 3 P1 যেটা একটু আগেই আমরা বের করেছি। এই যে -8 + 3 P1 নতুন যোগান সমীকরণ। খেয়াল করে শিক্ষার্থীরা, আমরা যখন ভারসাম্য পরিমাণ বের করব তখন আমরা কিন্তু মান হয় এটাতে বসাবো না হয় এটাতে বসাবো। এটাতে বসালে আমাদের জন্য একটু সুবিধা হবে। স্যার বলো। যে দিদা স্যার এগুলো একটু আমি তোমার কথা বুঝতে পারিনি, আমাকে আরেকবার বলবা? স্যার বলতেছি এটা কিভাবে আসলো সেটা কোন কোনটা? কোনটা? এই -1 + P2 1 এটা? এটা? আচ্ছা, তো তুমি কি আগের ক্লাস করেছিলা? স্যার ক্লাস কিন্তু আমি দাঁড়িয়ে উদ্যোগ করছি তবে হুম। সে- আমাদের QS2 এর মান ছিল -1 + 2 P2 এটা হচ্ছে আমাদের যোগান সমীকরণে দেয়া আছে প্রশ্নে।
আমার মনে হয় তুমি আগের ক্লাসগুলো হয়তো ভুলে গেছো অথবা হয়তো গুরুত্ব দিয়ে করো নাই। এই যে আমাদের যোগান সমীকরণ আমি এখানেই বলেছি। প্রথম বাজারে ৳২ কর বসানো হয়েছে। প্রথম বাজারে ৳২ মানে প্রথম এই যে আমাদের বাজার ভারসাম্য QD1, QS1 এখন এই কর হচ্ছে বিক্রয় কর। তো আমরা জানি বিক্রয় কর বসালে যোগান সমীকরণ পরিবর্তন হবে। এই P1 পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কিরকম? QS1 P সমান -2 প্লাস G P1 -2 x বসালে বিয়োগ করতে হয়। ঠিক এই লাইনটাই আমি লিখেছি এইখানে। অর্থাৎ যেহেতু এটা আমরা অঙ্কটা আগে থেকে করে আসতেছি, এটা আমি নতুনভাবে না লিখে সরাসরি টেক্সটটা বসিয়ে দিয়েছি। এরপর আমরা এটা পরিবর্তন করেছি -2 প্লাস 3p1 -6 সমান -8 প্লাস 3p1 এটা হচ্ছে আমার নতুন যোগান সমীকরণ। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় বাজারে ৳1 ভর্তুকি দিয়েছি। তো আমরা জানি ভর্তুকি দিলে তাও যোগান সমীকরণ পরিবর্তন এবং সেটা যোগ করতে হয়। তো আমাদের দ্বিতীয় বাজার হচ্ছে এটা। QS2 ভর্তুকি মানে সাবসিডি -1 প্লাস 2 P2 প্লাস 1 ভর্তুকি দিলে যোগ করতে হয়। ব্যাস এবার এটা পরিবর্তন করে -1 প্লাস 2 P2 প্লাস 1 প্লাস 2 যোগ বিয়োগ করলে 2 P2 প্লাস 1 এই হচ্ছে আমাদের নতুন যোগান সমীকরণ। এই কাজগুলোই আমি এখানে করেছি। তুমি আমার পূর্বের কর ভর্তুকি বিষয়ক অঙ্কগুলো একটু করে নিবা, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। অথবা ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবা, আমাকে মেসেজ দিবা। সুতরাং -5p1 প্লাস p2 ইকুয়াল -18 এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিব। এখন আমরা দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থায়, যেহেতু দ্বিতীয় বাজারের যোগান সমীকরণ আমাদের পরিবর্তন হয়েছে, QD2 সমান QS2 হবে QS2 সাবসিডি, কারণ আমরা দ্বিতীয় বাজারে সাবসিডি দিয়েছি, নতুন যোগান সমীকরণ। আমাদের QD2 এর মান হচ্ছে 15 প্লাস P1 মাইনাস P2 নতুন যোগান সমীকরণ যেটা একটু আগে আমরা বের করলাম 2P2 প্লাস 1। বেশ, এবার সমাধানে চলে আসো। P1 মাইনাস P2 মাইনাস 2P2 ইকুয়াল 1 মাইনাস 14 পক্ষান্তর করেছি, তাহলে হবে P1 সুতরাং P1 মাইনাস 3P2 ইকুয়াল -13 আমাদের ২ নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। -14 তো দেখো শিক্ষার্থীরা, আমরা এইটা এবং এটা সমাধান করে P1 P2 এর মান বের করব। তো দেখতে পাচ্ছি এখানে P2 আছে সিঙ্গেল, এখানে P2 এর সাথে 3 আছে। আবার এখানে আছে 5P1, এখানে P1 সিঙ্গেল। তো আমরা যেকোনোটাই সহজে মিলাতে পারবো। যদি আমি এই ১ নাম্বার সমীকরণটাকে ৩ দিয়ে গুণ করি, তাহলে এটা 3P2 হয়ে যাবে এবং যোগ করলে এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস আছে, যোগ করলে এটা কাটাকাটি যাবে। সেক্ষেত্রে আমরা P1 এর মান পাবো। যদি ২ নাম্বারটাকে আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এটা 5P1 হয়ে যাবে। এটা প্লাস এটা মাইনাস এটা কাটাকাটি যাবে। দুটোই হবে। আমরা যেকোনো একটা করি। আমরা P1টাকে মেলাই ১ নাম্বার প্লাস 2 ইনটু 5 হতে পাই আমাদের ১ নাম্বার সমীকরণ 5P1 প্লাস P2 মাইনাস 18
-5p1 + p2 -18 এখন ২ নাম্বার ক্ষেত্রে আমরা ৫ দিয়ে গুণ করব এটাকে। ৫ দিয়ে গুণ করলে হবে 5p1 -5p2 না ভুল হয়ে গেল। 5p1 -15p2 ইকুয়াল কত হয়? ১৪ কে ৫ দিয়ে গুণ করলে ৭০। এবার যোগ বিয়োগ করো। এই যে দেখো এটা সহজে কাটাকাটি যাচ্ছে। মাইনাস ১৪p2 ইকুয়াল -88 বা p2 সমান সুতরাং p2 এর মান কত আসছে দেখো তো? p2 এর মান কত আসছে? 6.28 টাকা। এখন শিক্ষার্থীরা এই p2 এর মানটা আমরা যদি ২ নাম্বারে বসিয়ে দেই অথবা এইখানে বসাই সহজেই আমরা p1 এর মানটা পেয়ে যাব। আমরা ২ নাম্বারেই বসাই। p2 সমান ২ নং এ বসিয়ে আমাদের ২ নম্বর সমীকরণটা হচ্ছে p1 - 3p2 = -14 এখানে মান বসাবো p1 সমান 3 × 6.28 = -14 বা p1 সমান -14 এটা গুণ করলে কত হয়? -3 × 6.28 গুণ করলে -18.84 ফাইনাল আমরা p1 এর মান পেয়ে গেছি। p1 সমান 4.84 টাকা। p1 এর মানও পেয়েছি, p2 এর মানও পেয়েছি। এখন আমাদের q1 q2 দরকার। আমরা এখন qd1 এ একটা মান বসাতে পারি। p1 p2 এর মান নতুন ২টা যোগান সমীকরণে বসাবো। এই যে নতুন যোগান সমীকরণ এটাতে একটা বসাবো। এটাতে বসালে q2 এর মান পাবো, এটাতে বসালে q1 এর মান পাবো। আমরা চাইলে চাহিদা সমীকরণ qd1 এ বসাতে পারি। তবে সেক্ষেত্রে আমাকে দুটো মান বসাতে হবে, হিসাব নিকাশ জটিল। কিন্তু qs1t তে বসালে শুধু p1 এর মান বসালে হবে। qd2 তে বসালে আমাকে দুটো মান লাগবে, সেক্ষেত্রে qs2 তে বসালে হয়ে যাবে। কথাগুলো আমরা পূর্বে বহুবার বলেছি কোনটাতে মান বসালে আমি সহজেই করতে পারবো অথবা কেন আমরা যোগান সমীকরণে বসাচ্ছি। যোগান সমীকরণে বসালে আমরা নতুন যোগান সমীকরণে বসাচ্ছি কারণ আমরা ট্যাক্স এবং ভর্তুকি দিয়ে যোগান সমীকরণ পরিবর্তন করে ফেলেছি। p1 ও p2 এর মান যথাক্রমে qs1t ও qs2sb এ বসিয়ে qs1t সমান -8 + 3p1 ছিল। আমাদের p1 এর মান কত ছিল? 4.84 কোন এটা হিসাব নিকাশ করলে কত আসবে? 6.52 একক। সুতরাং q1 ঠিক একইভাবে
QS2 SB এর মান ছিল 2P2 প্লাস 1। 2P2 এর মান হচ্ছে আমাদের 6.28, P2 এর মান এই যে 6.28। তাহলে আমাদের এই Q2 এর মান আসবে 13.56 একক। সুতরাং Q2 আমরা P1 P2 Q1 Q2 এর মান পেয়ে গেলাম। সুতরাং নির্ণেয় ভারসাম্য দাম P1 P2 P1 সমান 4.84 টাকা, Q2 সমান 6.28 টাকা, Q1 সমান 6.52 একক, Q2 সমান 13.56 একক। এই হচ্ছে আমাদের নির্ণেয় ভারসাম্য দাম এবং পরিমাণ। আমাদের প্রশ্ন এখানেই শেষ হয়নি। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল সরকারের নিট রাজস্ব কত? এটাই গুরুত্বপূর্ণ। নিট রাজস্ব অর্থাৎ সরকার ট্যাক্স দিয়েছে, ট্যাক্স বসিয়েছে, ট্যাক্স বসিয়ে ইনকাম করেছে, আবার ভর্তুকি দিয়েছে, ভর্তুকি দিয়ে খরচ করেছে। এখন আয় এবং খরচ তুলনা করে হিসাব করতে হবে রাজস্ব কত, নিট রাজস্ব। অর্থাৎ সরকার কি বেশি খরচ করছে নাকি লাভ হয়েছে, বিষয়টা এরকম আর কি। এখন সরকারের রাজস্ব আমরা রাজস্ব কিভাবে বের করে নিচ্ছি তোমাদের মনে আছে? ট্যাক্স ইনটু কোয়ান্টিটি। এখন কোয়ান্টিটি মানে ট্যাক্স বসিয়েছে কিসের উপর? প্রথম পণ্যের উপর। তাহলে Q1 লিখতে পারি আমি, ট্যাক্স ইনটু কোয়ান্টিটি। আমাদের ট্যাক্স ছিল 2 টাকা, বিক্রয়ের উপর কোয়ান্টিটি প্রথম পণ্যের উপর সরকার 2 টাকা ট্যাক্স বসিয়েছে। তো ট্যাক্স বসানোর পর প্রথম পণ্যের বিক্রয়ের পরিমাণ ছিল Q1 6.52 একক। 6.52 সমান কত হয়? 13.04 টাকা। এই হচ্ছে সরকার মোট ইনকাম। তো সরকার রাজস্ব বের করতে হবে। রাজস্ব আয় ব্যয়। ব্যয় মানে ভর্তুকি, সাবসিডি ইনটু কোন পণ্যের উপর দিয়েছে? দ্বিতীয় পণ্যের উপর। সাবসিডি ছিল আমাদের 1 টাকা। 1 টাকা সাবসিডি দেওয়ার পর দ্বিতীয় পণ্য বিক্রি হয়েছে 13.56 সমান 13.56 টাকা। এটা হচ্ছে মোট রাজস্ব। দেখা যাচ্ছে সরকার আয় করছে 13.04 টাকা, সরকার খরচ করছে 13.56 টাকা। তাহলে সরকারের লস হয়েছে। তো নিট ক্ষতি। সুতরাং সরকারের নিট ক্ষতি খরচ মাইনাস রাজস্ব। ব্যয়কে সি দিয়ে প্রকাশ করা যায়, রাজস্বকে আর দিয়ে প্রকাশ করা যায়। কস্ট রাজস্ব আর, যেহেতু ক্ষতি খরচ থেকে আয় বাদ দিতে হবে। 13.04 করলে হবে 0.52 টাকা। এই হচ্ছে সরকারের নিট রাজস্ব বা নিট ক্ষতি। আমরা যা করলাম একবার রিভিশন দিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করি। তাহলে আমরা এই অংশে যা করেছি সেটা হচ্ছে আমাদের মূল অঙ্কে সরকারের ট্যাক্সও বসিয়েছে, ভর্তুকি দিয়েছে। প্রথম বাজারে বসিয়েছে কর 2 টাকা, আর দ্বিতীয় বাজারে বসিয়েছিল 1 টাকা ভর্তুকি। তো 2 টাকা ট্যাক্স বসানোর পর আমরা প্রথম বাজারে নতুন যোগান সমীকরণ পেয়েছি। দ্বিতীয় বাজারে 1 টাকা ভর্তুকি দেওয়ার পর দ্বিতীয় বাজারে নতুন যোগান সমীকরণ পেয়েছি।
ফলে আমরা QD1 এবং QS1T এখান থেকে একটা সমীকরণ পেয়েছি। আবার দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে QD2 সমান QS2SB বা সাবসিডি এখান থেকে একটা সমীকরণ পেয়েছি। ১ এবং ২ সমীকরণ আমরা আমাদের মতো সমাধান করে P1, P2 এর মান বের করেছি। সেই P1, P2 এর মান যথাক্রমে নতুন যোগান সমীকরণে বসিয়ে আমরা Q1 এবং Q2 এর মান বের করেছি। ফাইনালি আমরা উত্তরটা লিখেছি P1, P2, Q1, Q2। যেহেতু এখানে সরকার ট্যাক্স এবং ভর্তুকি দুটি দিয়েছে, ট্যাক্স বসানোর ফলে সরকারের রাজস্ব আয় হয়েছে। কোন পণ্যের উপর ট্যাক্স বসিয়েছে? Q1 পণ্যের উপর একক প্রতি ২ টাকা ট্যাক্স। সরকারের মোট টাকা এত টাকা। ব্যয় সাবসিডি দ্বিতীয় পণ্যের উপর দিয়েছে, সরকারের মোট ব্যয় হয়েছে এত টাকা। দেখা যাচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে, অর্থাৎ সরকারের নেট ক্ষতি হয়েছে। সেই ক্ষতি হচ্ছে 0.52 টাকা। এর মধ্যে আমরা আমাদের এই অঙ্কটার সমাধান শেষ করলাম। আমরা একই সাথে ৪ টা প্রশ্নের সমাধান করেছি একই অঙ্ক থেকে। যদিও একই অঙ্ক থেকে ৪ টা প্রশ্ন দিবে না। তারপরও ইতিমধ্যে তোমাদের মধ্যে যাদের এই একাধিক মডেলের অঙ্কগুলোতে সমস্যা আছে, তারা শুধুমাত্র এই একটা অঙ্ক করলেই পুরো ৪-৫ টা অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এইটা যদি ভালো করে বুঝতে পারে। কারণ এখানে আমরা রাজস্ব, ট্যাক্স, ভর্তুকি, মূল্যানুপাতিক কর, একক কর সবকিছুই করেছি এই একটা অঙ্কের মাধ্যমে। তো আশা করি এই একটা অঙ্ক ভালো করে বুঝলেই সকল ধরনের প্যাটার্ন বোঝা সম্ভব একাধিক সামগ্রিক বাজার ভারসাম্য মডেলের। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে। কোনো প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন না থাকলে আমরা ক্লাস এখানেই শেষ করি। দেখবে? আজকে ক্লাসের বাইরে একটা কোয়েশ্চেন আছে। তাহলে সেটা আমরা ক্লাস শেষে করি কোয়েশ্চেনটা। ওকে স্যার। ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমরা ক্লাস শেষ করতেছি। শিক্ষার্থীরা আমরা আশা করব আমি যে তোমাদেরকে অনেকগুলো অনলাইন ক্লাস নিয়েছি, তোমরাও কষ্ট করেছো, আমিও করেছি। অনলাইন ক্লাস আসলেই কষ্টসাধ্য। ক্লাস পরবর্তী ক্লাস মেইনটেইন বা ক্লাস এডিটিং, রেকর্ডিং এগুলো আরও কষ্টসাধ্য। সো আশা করছি তোমরাও কষ্ট করো, তোমাদের কষ্ট সফল হোক। নিয়ে ক্লাসগুলো শেষ করবা। সামনের ক্লাসগুলো ইনশাআল্লাহ নিয়মিত কন্টিনিউ করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।